This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আর শুভজিৎ, এখন সময় ঠিক সকাল 10টা। সকাল 10টা মানেই আমরা জানি 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধিরা রয়েছেন, 4 প্রতিনিধির সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ এবং আমাদের সঙ্গে রয়েছেন তন্ময়। একে একে সকলের কাছেই আসবো। প্রথমে কোন খবর শুভজিৎ? অবশ্যই সংসদের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সংসদ হামলার ছক গোপন রাখতে ব্যবহার করা হয় সিগন্যাল মেসেঞ্জিং অ্যাপ। বড় খবর নিঃসন্দেহে এই মুহূর্তে। সংসদে হামলার ছক গোপন রাখতে ব্যবহার করা হয় সিগন্যাল মেসেঞ্জিং অ্যাপ। মোট 7টি স্মোক বোম নিয়ে সংসদে যায় ললিত। এর মধ্যে একটি সংসদের ভিতরে ব্যবহার হয়েছে, অপরটি সংসদের বাইরে রিসেপশন গেটের সামনে। গ্রুপের অন্য সদস্যরা সংসদের অভ্যন্তরে বিক্ষোভে প্রাথমিকভাবে রাজি ছিল না, তাদেরকে রাজি করিয়েছে এই ললিতই। দাবি পুলিশের জেরায় ললিত যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত, সেই গ্রুপ অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবে দিল্লি পুলিশ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, আমরা কাউকে দাগিয়ে দিচ্ছি না, আমরা কাউকে কোনো রকমভাবে দাগিয়ে দিচ্ছি না, কিন্তু যে যে তথ্যগুলো এখনো পর্যন্ত সামনে আসছে, প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি, বিশেষ অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখা, তোমার ব্যাকআপে কিছু লোক রেখে দেওয়া, মানে এগুলো তো নাশকতার সঙ্গে যারা জড়িত তারা এই রকমভাবে পরিকল্পনা করে এগোয়। জ্যোতির্ময়, দেখো, সেই কারণের জন্যই এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে শুধু তাদের মধ্যে বা সেই কয়েকজনের মধ্যে তদন্তকে সীমাবদ্ধ রাখতে চাইছে না দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তকারী অফিসাররা। তাদের ধারণা যে এদের নেপথ্যে আরো বড় কোনো সংগঠন বা আরো বড় কোনো প্ল্যাটফর্ম রয়েছে। সেই প্ল্যাটফর্ম বা সেই সংগঠনে কারা রয়েছে বা তাদের আসল চেহারাটা কি, চরিত্রটা কি, তাদের পরিচয় কি, সেই বিষয়টি খুঁজে বের করতেই এই মুহূর্তে বদ্ধপরিকর দিল্লি পুলিশ। এবং সেই কারণের জন্য যে দিকগুলির ওপর নজর রাখা হচ্ছে তা হচ্ছে যে এদের প্রত্যেকের যোগাযোগে আরো কারা কারা ছিল। অর্থাৎ যে কথা আমরা জানিয়েছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোন কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যুক্ত ছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কথা হতো, সেখানকার অ্যাক্টিভ মেম্বার কারা, বিশেষত অ্যাডমিন কারা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি কাদের কাদের ইনিশিয়েটিভে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি তৈরি করা হয়েছিল, হোয়াটসঅ্যাপ ছাড়াও অন্য কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা অ্যাক্টিভ ছিল এবং কোথায় কোথায় কোন কোন কর্মসূচিতে তারা যোগ দিতেন। যেমন ললিত ঝা, তার যে কানেকশন পাওয়া যাচ্ছে, রাজস্থানে তার যোগাযোগ, তার সহযোগী রয়েছে, কলকাতায় সে দীর্ঘদিন ছিল, আবার কর্ণাটকে থাকে এমন একটি ছেলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ফলত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে কাজ করেছে, বিহারের বাসিন্দা সে নিজে। ফলত দেশের বিভিন্ন জায়গাতে এই নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে, এই ধারণা পুলিশদের কাছে স্পষ্ট। এই নেটওয়ার্কের সামগ্রিক ছবিটাই পুলিশ এই মুহূর্তে বোঝার চেষ্টা করছে এবং সেই কারণে এই হামলার প্রত্যেকটা খুঁটিনাটি দিক এই মুহূর্তে পুলিশের কাছে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। যার মধ্যে গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে এই মেসেজিং অ্যাপ। প্রাথমিক দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে এই মেসেজিং অ্যাপ কোনো গুরুত্ব রাখে না, কিন্তু তারা কতটা সাবধানী, তারা কতটা সতর্কতা অবলম্বন করেছে। যে কথা তুমি বললে যে নাশকতার ক্ষেত্রে এতটা বড় ধরনের সাবধানতা অবলম্বন করা হয়, অর্থাৎ সেই মেন্টালিটি নিয়েই যে তারা এগিয়েছিল, সেই বিষয় পুলিশ এক্ষেত্রে পিন পয়েন্ট করতে চাইছে। নজর থাকবে জ্যোতির্ময়, নজর রাখো। এর পাশাপাশি এই যে সংসদ তাণ্ডবে ধৃত তরুণী নীলাম ভার্মা, সেই নীলাম ভার্মা আদতে কে জানেন? বিস্ফোরক তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো। হরিয়ানার ঝিন্দেতে সমাজকর্মী হিসেবে পরিচিতি এই নীলামের। প্রতিবাদী মুখ, নিজের এলাকায় 100 দিনের কাজের দুর্নীতি প্রকাশ্যে এনে গ্রামে প্রচারে আসে এই নীলাম। বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধেও সক্রিয় ছিলেন তিনি। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সরাসরি। সিজার, আদতে তাহলে এই নীলাম একজন ক্রান্তিকারী হিসেবে পরিচিত। এর পাশাপাশি আরো একটা বিষয়, নীলামের বিষয়টা জানবো, এবং তার পাশাপাশি আরো একটা যে বিষয় সামনে আসছে তা হচ্ছে তাহলে কি চোখের তলায় কোথাও একটা তলে তলে একটা সংগঠন তৈরি হয়েছিল, যে সংগঠন মারাত্মকভাবে প্রতিবাদী? তবে সেই বিষয়টাই কিন্তু সামনে আসছে, কারণ কোথাও দেখা যাচ্ছে যে নীলামের আসল নাম কিন্তু নীলাম ভার্মা। যদিও তিনি নিজেকে নীলাম আজাদ বলে পরিচয় দিতে ভালোবাসেন, তার কারণ তিনি ভগৎ সিং এর আদর্শে উদ্বুদ্ধ। 37 বছর বয়সী হরিয়ানার জিন্দের একটি গ্রামের মেয়ে, যার 2 ভাই দুধের ব্যবসা করেন এবং বাবা রান্নার কাজ করেন, অর্থাৎ খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তিনি হরিয়ানার যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করবার পরে এখন পর্যন্ত বেকার এবং কৃষক আন্দোলনের বিভিন্ন ধরনের তাকে যেমন দেখা গেছে, তেমনি মহিলা
কুস্তিগিরদের শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে জান্তার মান্তারে যে সভা হয়েছিল, যে প্রতিবাদ সভা হয়েছিল, 28 জুন যে প্রতিবাদীদের গ্রেপ্তার করা হয়েছিল বা আটক করা হয়েছিল, তাদের মধ্যেও নিলাম ছিলেন। তিনি 100 দিনের কাজের দুর্নীতি প্রকাশ্যে এনেছিলেন এবং সেইখান থেকেই তার এলাকায় পরিচিতি ক্রান্তিকারী হিসেবে। অর্থাৎ সামাজিক আন্দোলনের সঙ্গে নিলামের কিন্তু একটা সরাসরি যোগ পাওয়া যাচ্ছে। যেমন আমরা দেখেছিলাম সাগরের ডায়েরিতে সমাজের বিভিন্ন বিষয়ের প্রতিবাদ, তা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা দেখা যাচ্ছে। মনোরঞ্জন ডি তিনিও কিন্তু একটা সময় তিনি ছাত্র রাজনীতি করেছেন, কিন্তু মেন স্ট্রিম রাজনীতির ওপর ভরসা হারিয়ে তিনি একটা আইটি ফার্মে চাকরি করলো, পরবর্তীতে বাবাকে চাষের কাজে সাহায্য করেছেন। ললিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি সুভাষ বসু, ভগৎ সিং এদের আদর্শে উদ্বুদ্ধ, এবং সেই জায়গাতেই যেখানে জ্যোতির্ময় যে জায়গাটা বললো যে এই নেটওয়ার্কটা তৈরি হলো কি করে, তাহলে এই ধরনের প্রতিবাদী মুখগুলো বা যাদের মধ্যে এই প্রতিবাদটা দানা বেঁধেছে, বেছে বেছে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যের কোটি কোটি মানুষের মধ্যে থেকে এই যুবক যুবতীদের বাঁচা হলো কিভাবে, তার পেছনে কি তাহলে কোনো বড় সংগঠন কাজ করছে যারা এইভাবে সেই মানুষগুলোকে বেছে নিয়ে একটা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করছে? এবং সোশ্যাল মিডিয়াতে আজকে সেটা সম্ভব, সেটা আমরা জানি, কারণ ইসলামিক যে বিভিন্ন টেরর গ্রুপ তারা কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা করে তাদের নেটওয়ার্ক চালায়, সেটা আল কায়দা হোক বা আইএস হোক, সেরকমই পদ্ধতি। ঠিক তাই, নজর থাকবে সিজার আমাদের, যে তাহলে কি কোথাও একটা প্রতিবাদী মুখগুলোকে নিয়ে একটা সংগঠন গড়ে উঠেছিল, নেপথ্যে কারা রয়েছে বা কে রয়েছে, নজর থাকবে। সিজার সঙ্গে থাকবে। তনিষ্ঠা, আরো একটা গুরুত্বপূর্ণ খবর বোধহয় প্রত্যেকে জেনে রাখা দরকার, প্রত্যেকের। সংসদে হানার ঘটনায় বঙ্গযোগ হোক বা আনন্দপুরে শিশু বিক্রি চক্রের ফাঁস, নানা ঘটনাতে নাম জড়িয়েছে শহরে ভাড়া নিয়ে থাকা বাসিন্দাদের। এর জেরে ফের শহরে ভাড়াটেদের তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দুটি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থেকেছে। ভাড়াটের নাম নথি খোঁজ থাকে না পুরসভার কাছে, কিন্তু নিয়মটা কি? যারা বাড়ি ভাড়া দিচ্ছেন মালিকরা, তাদেরও তো সাবধানতা অবলম্বন করতে হয়। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাব সায়ন্তর কাছে। সায়ন্ত, নিয়মটা ঠিক কি? দেখো শুভজিৎ, কলকাতা পুরসভার আইনে নির্দিষ্ট করে বলা রয়েছে যে A75 ফর্ম যারা বাড়িওয়ালা রয়েছে তাদেরকে পূরণ করতে হবে যখন তাদের বাড়িতে কোনো ভাড়াটি আসবে। অর্থাৎ সেই তথ্য কিন্তু কলকাতা পুরসভার ওয়েবসাইটে যেমন চলে আসছে, সেই ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে একই সঙ্গে তা চলে যাচ্ছে কলকাতা পুলিশের কাছেও। অর্থাৎ যারা বাইরে থেকে আসছে, কি কারণে আসছে, কেন থাকছে, কতদিন থাকছে, যাবতীয় তথ্য কিন্তু কলকাতা পুরসভা, কলকাতা পুলিশের কাছে নথিবদ্ধ হয়ে থাকছে। কিন্তু করে কজন? কলকাতা পুরসভার তথ্য বলছে মাত্র 6% বাড়িওয়ালাই এই ধরনের নথি পূরণ করে, ফর্ম পূরণ করে থাকেন। কেন বাড়িওয়ালারা এটা এত অনীহা প্রকাশ করেন? আইনি জটে তারাও তো ফেঁসে যেতে পারেন, তাদেরও তো আমরা দেখেছি বিভিন্ন সময় ডাকা হয়। একদমই, আইনি জড়িত ফাঁসার সব থেকে বেশি সম্ভাবনা থাকে। তুমি কিছুদিন আগে হরিদেবপুর কাণ্ড দেখেছো, যেখান থেকে জঙ্গি সন্দেহে একজনকে ধরা পড়েছিল। এখন সংসদ কাণ্ড, মূলত বাড়িওয়ালারা এই ভাড়াটেদের সম্পর্কে তথ্য দিতে চায় না, এক ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, দ্বিতীয়ত যাতে কোনো জটিলতায় না পড়তে হয়। অর্থাৎ কোনো ঘটনা ঘটলে যাতে হাত তুলে নেওয়া যায় সহজেই, যেটা ললিত যার ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বাড়িওয়ালা বলছেন ওরা এসছিলেন, কিন্তু কি করেছেন তা আমরা জানি না। অর্থাৎ পরবর্তীকালে যাতে কোনো জটিলতায় না পড়তে, কিন্তু জটিলতা পড়তে হচ্ছে কিন্তু। আর সেই কারণে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে এই ফর্মটা অবশ্যই পূরণ করে দেওয়ার জন্য। বেশ, সঙ্গে থাকো সায়ন্ত। তুমি কথা বলেছিলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাই একবার। যাকে দিচ্ছে বাড়ি ভাড়া সেই কোনো রকম ডকুমেন্টস রাখছে না, কিন্তু আপনাদের পুরসভারই নিয়ম রয়েছে A75 ফর্ম যে ফিল আপ করে জমা দিতে হবে, কিন্তু কেউ মানে না। মানুষের সহযোগিতা না পেলে তুমি হাজার চেষ্টা করো, কাজ করতে পারবে না। কিছু মানুষ দিচ্ছেন না, কিছু মানুষ আবার দিচ্ছেন না। যারা দিচ্ছেন না তারা নিজেদের সেফটি কম্প্রোমাইজ করছে। কালকে যদি একটা বড় কিছু ঘটনা ঘটে তাহলে সেই মানুষগুলো জালে পড়বেন, সেই মানুষগুলো আননেসারি হ্যারাসমেন্টে পড়বেন। তার থেকে আমি সবাইকে অনুরোধ করবো যে এইগুলো জমা দিয়ে দিলে আপনাদের দায়িত্ব থেকে আপনি মুক্ত।